মেঘকুঞ্জের ইলশেগুড়ি লেখনীতে মিষ্কেমন। সারপ্রাইজ পর্বের পার্ট 1। সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল অনুভব। গরমে পাঞ্জাবির অনেকটা অংশ ভিজে গেছে। এক টান দিয়ে পাঞ্জাবি খুলে নিচে রাখলো। বিছানায় বসতেই কেউ চোখের সামনে পানি এগিয়ে দিল। অনুভব সামনে তাকাতেই দেখলো ইচ্ছে দাঁড়িয়ে আছে। অনুভব পানির গ্লাসটা হাতে নিতেই ইচ্ছে পরম যত্নে তার শাড়ির আঁচল দিয়ে অনুভবের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছে দিতে লাগলো। অনুভব একটাকে পানি শেষ করে চমৎকার একটা হাসি দিয়ে বলল, এই তো আমার সকল ক্লান্তির অবসান হলো। ইচ্ছে নিজেও হাসলো। খালি গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখলো। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে এনে অনুভবের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখনো অবসান হয়নি, যান গোসল করে আসুন, ভালো লাগবে। অনুভবের আর উঠতে ইচ্ছে করছে না। তপ্ত নিঃশ্বাস নিয়ে বলল, পরে গোসল করব, ভালো লাগছে না এখন। ইচ্ছে শুনল না। হাত ধরে টেনে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত নিয়ে চলল। ইচ্ছে রাগ রাগ ভাব নিয়ে বলল, একদম চালাবেন না নেতামশাই, একে তো আপনার মেয়েকে নিয়ে অতিষ্ঠ, এখন আবার আপনি কিছু শুরু করবেন না। কেন, কি করেছে আমার মেয়ে? কি আর করবে, সকালে রায়ান ঘুরতে এসেছিল আমাদের বাড়িতে, আবার ওকে কামড়ে দিয়েছে। আমার মেয়ে এমনি এমনি কামড়াবে না, নিশ্চয় তোমার ওই বদমাশ ভাইয়ের ছেলে আগে থেকে কিছু করেছে। কিচ্ছু করেনি, নিজের মেয়ের দোষ চোখে পড়ে না। না না, কারণ আমার মেয়ে আমার মতো হয়। আপনি আর আপনার মেয়ের মতো দুনিয়ায় আলাভোলা প্রাণী আর দুটো নেই। তা কখন বললাম? যাই হোক, ঝগড়া করছো কেন? তা কি করব? প্রেম? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, ভুলে যাবেন না আপনি এক বাচ্চার লোক। তা বাপ হলে কি প্রেম ফুরিয়ে যায়? ইস, আজ যদি দাদাজান থাকতো তাহলে তোমার কথার উত্তর আজ আমরা দুজন দিতাম। ইচ্ছের মনটাই খারাপ হয়ে গেল। অনুভবকে তাড়া দিয়ে নিচে চলে যেতে পা বাড়ালে আর যেতে পারল না। অনুভব পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সবাইকেই একদিন চলে যেতে হবে। অনুভব এবার প্রসঙ্গ পাল্টাতে আফসোসের স্বরে বলল, কতকাল চিঠি পাই না। ইচ্ছে বলল, আর পাবেনও না। ছাড়ো, দরজা খোলা আছে, কে কখন চলে আসে। ছাড়বো না, আগে বলো চিঠি দিবা। এভাবে কেউ চিঠি চায়? হ্যাঁ আমি। ইচ্ছে কথা বাড়াতে চাইল না, হাত দিয়ে ইশারা করে টেবিল দেখালো। অনুভব ভ্রুকুসকে তাকে সাথে নিয়েই সেদিকে গেল। টেবিলের ওপর ছোট্ট চিরকুট দেখে টুক করে তুলে নিল। ইচ্ছেকে এক হাত দিয়ে ধরে আর এক হাতে চিঠিটা পড়তে লাগলো। সুপ্রিয় এমপি মশাই, প্রতিদিন একবার করে যে চিঠি চান জানেন না, এখন আমি ব্যস্ত মানুষ। স্বামী, সংসার, স্কুল সব কিছু সামলে যে আর সময় হয়ে ওঠে না। আজকে যেহেতু একটু সময় পেলাম, কয়েক লাইনে লিখেই যাই। প্রথম যেদিন আপনাকে অগাছালো হাতে চিঠি লিখেছিলাম, এত ভাবতে হয়নি, যা মনে এসেছিল তাই লিখেছিলাম। কিন্তু আজ কেন ভাবতে হচ্ছে বলুন তো? থাক, আমি বলে দিচ্ছি, ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছেন যে। আমি জানতাম রাজনীতি করা লোকজন ভালো হয় না, তাদের অনেকগুলো রূপ হয়, কিন্তু আপনাকে পাবার পরে বুঝেছি না, সবাই খারাপ হয় না। 100 জনের মধ্যে কেউ একজন ভালো হয়, তিনি আর কেউ নয়, এমপি অনুভব মির্জা। আপনাকে নিয়ে লিখতে গেলে পাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। আমার কাছে ভালোবাসার অপর নাম আপনি। আপনি আমার অপ্রিয় থেকে সুপ্রিয় হয়ে যাওয়া মানুষ, যাকে আমি কারণে অকারণে চালাতে ভালোবাসি। আপনার মুখে ভালোবাসি কথাটা শুনতে বড্ড ভালোবাসি, সাথে আপনাকেও ভীষণ 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 ভালোবাসি। ইতি আপনার বউ। অনুভব চিঠি পড়া শেষ করে ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে লজ্জা পাচ্ছে দেখে মনে মনে হাসলো, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি, ভীষণ ভালোবাসি বউ। কিরে এমপির বোন, কি করছিস? ওহি কোমরে শাড়ি গুজে রান্না করছিল। উত্তর না দেওয়াতে রঙ্গন গিয়ে হাতে একটা চিমটি কাটলো। ওহি চেঁচে উঠে বলে, ইস, সমস্যা কি আপনার? সমস্যা তো ভয়াবহ,
কেন, আবার কি হলো? সবে তো একটা ছেলে হয়েছে, এখনো মেয়ে হওয়া বাকি। ওহি বিরক্ত হলো, ইগনোর করে আবার সবজি কাটতে ব্যস্ত হয়ে পড়লো। রঙ্গন হাল ছাড়লো না, ওহির পরিপাটি করা খোপা খুলে এলোমেলো করে দিল। জ্বালাচ্ছেন কেন? শরীরে এনার্জি পাচ্ছি না, তাই তোকে জ্বালাতন করতে আসলাম। হয়েছে, এখন যান। ওহি চুলগুলো খোপা করে নিয়ে আবার কাজে লেগে পড়লো। রঙ্গন সবজির ডালা থেকে একটা টমেটো তুলে খেতে খেতে বলল, তুই কি জানিস তুই দিন দিন বড় হয়ে যাচ্ছিস? ওহি ধপ্পাস করে ছুরিটা রেখে দিল। বেশ রাগ নিয়েই বলল, বড় হয়ে যাচ্ছি মানেটা কি? বলুন, বুড়ি হয়ে যাচ্ছি। নিজের যত্ন না নিলে তো হবেই। আপনার আর আপনার ছেলের জ্বালায় নিজের যত্ন নেওয়ার সময় আছে? রঙ্গন সে কথার উত্তর না দিয়ে বলল, আমার সাথে চল। আরে কোথায়? ওহি কোনো মতো চুলাটা অফ করে কোথায় নিয়ে যাচ্ছেন? বলতে বলতে ড্রয়িং রুমে টেনে নিয়ে আসলো তাকে, হাত ধরে পাশে বসিয়ে পকেট থেকে মেহেদি বের করে বলল, কাল তো ঈদ, মেহেদি পরবি না? চল আমি পরিয়ে দিচ্ছি। ওহি অবাক না হয়ে পড়ল না। সচরাচর রঙ্গন তাকে খোলামেলাভাবে ভালোবাসাটা প্রকাশ করে না। এত বছরেও তার তেরা স্বভাবগুলো বদলায়নি। কয়েকবার চোখের পলক ফেলে শুধালো, হঠাৎ মেহেদি যে? রঙ্গন ভ্রু কুঁচকে বলল, এখন কি এটা পড়াতেও মাইকিং করতে হবে, নাকি তোর ভাইকে আগে পড়িয়ে দিতে হবে? আমার ভাইকে মেহেদি দেওয়ার লোক আছে, আপনাকে দরকার নেই। সেই তো আমারই বোন। ওহি মুখ ভেঙচি দিয়ে বলল। রঙ্গন মুচকি হেসে হাতে বেশ সময় লাগিয়ে ডিজাইন করলো। শেষ হতেই চট করে একটা ছবি তুলে দিল। অতঃপর ওহিকে জিজ্ঞেস করলো, ব্যাগটা কেমন হয়েছে? ওই হাত উঁচু করে ভালোভাবে দেখলো, না খারাপ হয়নি, মোটামুটি চলনচল। প্রশংসাই করতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে রঙ্গন আবার বলল, আহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেছিস কত সুন্দর হয়েছে? দেখতে হবে না কে দিয়ে দিয়েছে বলে কথা সুন্দর না হয়ে যায়। ওহি ছোট ছোট করে চশমা টেনে তাকালো, কথার ফোড়ন কেটে বলল, একটুও ভালো হয়নি, ছাড়ুন তো, বলেই উঠে গেল। রঙ্গন অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? ওহির কি ভালো লাগেনি? তবে কিছু একটা ভেবে ফোনে যে ছবিটা তুলেছে তা অনুভব ফোনে সেন্ড করে মেসেজ দিল, দোস্ত দেখ তো কেমন হয়েছে। অনুভব মাত্রই অনলাইনে এসেছিল, রঙ্গনের মেসেজ দেখে সিন করলো, লিখলো মোটামুটি হয়েছে। তখনই ইচ্ছে দমে আসলো। অনুভবের থেকে ফোন নিয়ে সেও মেহেদির ডিজাইনটা দেখলো। ছবি কিছুটা ঝাপসা, আশায় ওহির হাত বোঝা যাচ্ছিল না, আর কাছে থেকে তোলায় হাতটা বড়ও লাগছিল। ইচ্ছে এবার কিছু না ভেবেই নিজেই লিখলো, একটুও ভালো না ভাইয়া, তুমি এদের থেকে মেহেদি নিও না। স্যার কি জঘন্য, মেহেদি দিয়ে লোক ঠকাচ্ছে, তুমি এ বাড়িতে এসো, আমি তোমাকে দিয়ে দিব। রঙ্গন থতমত খেয়ে গেল, মুখটা ছোট্ট করে লিখলো, বোন এটা আমি ওহিকে দিয়েছি। ব্যাস, ইসে সাথে সাথে জিব্বায় কামড় বসিয়ে লিখলো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অসাধারণ হয়েছে ভাইয়া। অনুভব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এসব কীর্তিকলাপ দেখে হতাশ হলো। দেরি না করে গিয়ে বসে পড়লো। ইচ্ছা এবার রঙ্গনকে ফোন দিয়ে বলল, এমপি মহাশয় যেখানে সেখানে যাওয়া বারণ, আমার ভাই মেহেদি দিয়েছে দারুণ। অনুভব আর রঙ্গন ঈদের নামাজ পড়ে সবে বাসায় আসলো। কাজকর্ম শেষ, তাই চারজনে মিলে একটু গল্প করতে বসলো। গ্রামে যাওয়ার ইচ্ছা থাকলেও কাজের চাপে যেতে পারলো না, তাই কালকে অনুভবের বাবা মায়ের শহরেই আসবে, এটা নিয়ে আপাতত গল্পগুজব করছিল সকলে। তখনই অনুভবের ফোনে চয়নের কল আসলো। অনুভব ধরতেই সে বলল, ভাই কি মায়ার লগে বিয়া দিলেন, সারাক্ষণ ঝগড়া করে? আমি এই বউ নিব না, আমাকে নতুন বউ এনে দিন। চয়নের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। প্রথমে সে মেয়েকে দেখে রাজি হয়নি, কিন্তু অনুভব তাকে বোঝালো, শেষ পর্যন্ত রাজি হয়। অনুভব কিছু বলার আগেই চয়ন আবার বলল, ভাই থাকেন, এদিকেই আসছে, রাখছি বলেই চট করে ফোন কেটে দিল। ফোনের সাউন্ড জোরে থাকায় সকলেই একসাথে হেসে ফেলল। তখনই আবির আর আরিয়া আসলো, তাদের দেখে ওহি আর ইচ্ছে ছুটতে গিয়ে জড়িয়ে ধরল। ঈদের আনন্দ যেন আরও বেড়ে গেল। জিনিয়ার সাথে আবিরের বিয়ে হয়নি। 1 বছর চালানোর পরে আবির যখন ভাবলো না এবার রাজি হবে, তখন জিনিয়ার বিয়ে হয়ে গেল। একেই বোধহয়
বলে প্রেম করার আগেই ছ্যাঁকা খাওয়া। রঙ্গন এত সময় চুপ করে থাকলেও এবার কথা বলল। অনুভবকে একবার আর চোখে দেখে জোরে জোরেই বলল, কি শালিকা সাহেবা, আর কতদিন আমার ভাইয়ের অপেক্ষা করবেন? শুধু অপেক্ষায় থাকলে কিন্তু আর তার মতো সন্ন্যাসীকে বিবাহ করতে পারবেন না। রাজি থাকলে বলুন, তুলে নিয়ে আসি তাকে। আরিয়া চমকে উঠল। যদিও বাড়িতে বলেছে এখন বিয়ে করবে না, পড়া শেষ করে বিয়ে করবে, কিন্তু আসল কারণ তো তা না। মূল কারণ হচ্ছে ডক্টর অঙ্কনকে সে পছন্দ করে। রঙ্গন কেমনে জানলো? সবার সামনে এভাবে বলায় ভীষণ লজ্জা পেল। ফ্রেশ হয়ে আসছি বলে ছুটতে পালালো। সবাই আবার হাসতে শুরু করলো। এভাবে মেতে উঠলো তাদের আড্ডা। আরশি গাউন পরে সুন্দর মতো সেজে গুজে সারা বাড়ি ঘুরঘুর করছিল। রায়ান তখন সোফায় বসে বসে সেমাই খাচ্ছিল। আরশি তাকে দেখে এগিয়ে গিয়ে ড্রেসের দুপাশ ধরে গোল গোল করে ঘুরে বলল, এই রায়ান, টম দেখো আমাকে পলির মতো দেখাচ্ছে না? রায়ান কথার উত্তর করল না। এবার আরশি তাকে ঠেলা দিয়ে আবার বলল, কথা বলছো না কেন? রায়ান বিরক্ত হলো। খাওয়া থামিয়ে তাকিয়ে বলল, প্রথমে আমার নাম রায়ান, তুই লায়ান বলে ডাক। কাকে ডাকছিস? ওই একই কথা। আমাকে পলির মতো লাগছে না? না, পেতনির মতো লাগছে। এখন যা তো, জেডি খেতে দে। খবরদার উল্টো পাল্টা বলবে না। বাবা বলেছে আমাকে পলির মতো লাগছে, তোমার সহ্য হচ্ছে না। রায়ান ফোরন কাটলো, বলল, যে না আমার চেহারা, নাম তার আবার পেয়ারা। আরশি ভাবুক দৃষ্টিতে তাকালো, গালে হাত দিয়ে বলল, আমি পেয়ালা না তো, আমি আশি। আমি 90। এখন বিদায় হ। আরশি পাত্তা না পেয়ে গাল ফুলালো। সাপের মতো কিছু সময় ফসফস করে রায়ানের হাতে থাকা সেমাই বাটি তার গায়ে ঢেলে দিয়ে দৌড়। রায়ানও পিছু পিছু দৌড়ে গিয়ে তার হাতে লাগা সেমাইটা আরশির জামায় মুছে দিতেই সে চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসলো। ওহি তো এসেই আগে রায়ানকে দুটো লাগিয়ে দিল। ইচ্ছে কোনো মতো তাকে ছাড়িয়ে নিল। অনুভব আরশিকে কোলে নেওয়ার আগে রঙ্গন তুলে নিয়ে বলল, আমার পিচ্ছি বৌমাটার কি হয়েছে শুনি? আরশি কাঁদতে কাঁদতে জামা দেখালো। রঙ্গন তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমিও তোমার জন্য ড্রেস এনেছি, ওটা আরও বেশি সুন্দর। এই ওহি, তাড়াতাড়ি নিয়ে আয় তো যা। ওহি ছুটে চলল। ইচ্ছে রায়ানকে আদর করতে করতে আবার সেমাই দিতে নিয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকা অনুভব এবার কথা বলল, বিয়ে ক্যান্সেল, আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হবে না, ফাইনাল। রঙ্গন চটে গেল। সে কিছু বলার আগেই আরশি বলল, বাবা লায়ান আমাকে পেতনি বলেছে। তখনই ওহি এসে তাকে নিয়ে গেল। রঙ্গন কড়া চোখে তাকিয়ে অনুভবের পেটে একটা গুঁতা মেরে বলল, শালা, মেয়ে দিবি না মানে তুলে নিয়ে যাব। অনুভবও কম নয়, সেও আরেকটা গুঁতা দিয়ে বলল, শালা, তুই তুলে নিয়ে গিয়ে খালি দেখাস, হাত কেটে রেখে দিব। দিন দিন খুশটা রাজনীতিবিদ হয়ে যাচ্ছিস, ভালো হয়ে যা রঙ্গন, রাজনীতি নিয়ে কিছু বলবি না। রঙ্গন চট করে অনুভবের গলা জড়িয়ে ধরে বলল, দোস্ত, লাভ ইউ। এসব বলে লাভ নেই, মেয়ে আমি দিচ্ছি না, যা ভাগ। আই হেট ইউ শালা। অনুভব আর চোখে তাকিয়ে বলল, হেট ইউ টু। রঙ্গন এবার পাঞ্জাবের হাতা গুটাতে গুটাতে এগিয়ে আসলো। অনুভব সাথে সাথে দৌড় দিল। একে অপরের পেছনে ছুটোছুটি করতে লাগলো। দুজনের বাচ্চামি দেখে রায়ান আর আরশি হাঁ করে তাকিয়ে রইল। ইচ্ছে ওহির দিকে তাকিয়ে কপাল চাপড়ে বলল, তাদের ছেলে মানুষই শেষ হবে না কোনো দিন। সে দুঃখ আমি বনবাসে যাব কোনো একদিন। সব ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকলে আমি আরও আগ্রহ প্রকাশ করব গল্প দেওয়াতে। ধন্যবাদ আবারও।